মোশাররফ ভাই, উনি তো অনেক পুরনো রাজনীতিবিদ। ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে খুব মূল্যবান বক্তব্য, ওনার মতামত শুনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। আমার সহকর্মী মেজর সিদ্দিক, বহুদিন উনি রাজনীতি আছেন। আমি রাজনীতি করি না, বাট রাজনীতি চেষ্টা করি ফলো করতে। সো আমার ভাবনা চিন্তা ঠিক সেখান থেকেই, কিছুটা আইডিয়ালিস্টিক, মেবি নট ভেরি মাচ, কি বলবো, এক্সপেক্টেবল ইন দিস কনটেক্সট। অসংখ্য ধন্যবাদ জিয়াউল হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন মেজর সিদ্দিক, অবসরপ্রাপ্ত এবং উনি বিএনপি নেতা ও সংগঠক। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে এক ধরনের উত্তেজনা, মানে সেই উত্তেজনাটা কেন? এই যে যেদিন হাদির লাশ আনা হলো সেদিন আমরা দেখলাম যে প্রথম আলো ডেইলি স্টারের উপর ক্ষোভ প্রকাশ করা হয়েছে, আজকে সংসদ ভবনের উপরে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এগুলো কেন? এবং মানে আসামিকে যে ধরতে পারলো না সেই জন্য সরকারের উপরে ক্ষোভ না কেন? এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এখনো পদে বহাল থাকতে দেখছি, ওনাকে শুধু আলটিমেটাম দেওয়া হচ্ছে, 24 ঘন্টার আলটিমেটাম, আজকেও আবার আলটিমেটাম দেওয়া হচ্ছে। এই আলটিমেটাম শেষ হলে আবার নতুন করে আলটিমেটাম দেওয়া হচ্ছে, কিন্তু উনিও সরে যাচ্ছেন না বা ওনাকেও সরানো হচ্ছে। আর এই যে হাদির ঘটনার সাথে আপনি রাজনৈতিক দলগুলোকে কতটা দায় দিবেন এবং সরকারকে কতটা দায় দিবেন, আপনার কাছে প্রশ্ন। এটা কি আমার জন্য? আপনার জন্য। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার টেবিল টক, হাসিনা আক্তার টেবিল টক শোতে সকল দর্শক শ্রোতাদের সালাম দিয়ে আমার বক্তব্য তুলে ধরছি। এখানে কয়েকটা দিক আপনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে হাদির মৃতদেহ যেদিন আসলো সেদিন কেন মানুষের ক্ষোভ। 2 নম্বর হচ্ছে জানাজার পরে সংসদ ভবন এলাকায় কেন ক্ষোভ। আপনি একটা জিনিস যদি খেয়াল করে রাখেন, যে সেটা হচ্ছে যে এই শরীফ ওসমান হাদি অ্যাকচুয়ালি উনি, আমি যেটা বলি, there is a term called phenomenon। তো ফেনোমেনন মানে হলো এমন একটা ব্যক্তি, ঘটনা বা স্থান যেটা খুব অস্বাভাবিকভাবে মানুষের নজর কাড়ে। তো ওসমান হাদি কিন্তু গত 1.5 বছরে, আমি বলবো প্রথম দিকে না, শেষ 6টা মাসে কিন্তু তার কথাবার্তা এবং তার ভিতরে যে ন্যাচারাল যে রিবেলিং অ্যাটিটিউড এবং যে সমস্ত পুরনো সিস্টেম সেটাকে ভেঙে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা, সেখানে হলো একটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সে কিন্তু তার রাজনৈতিক আদর্শ কিন্তু 2টো ব্যক্তির মধ্যে থেকে সবসময় উনি এটা বলেছেন, সবসময়, যে উনি ওনার রাজনৈতিক দর্শনের মূল যে 2টো স্তম্ভ তার ছিল, একটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, এবং দ্বিতীয় ব্যক্তিত্ব হলেন বেগম খালেদা জিয়া। এবং তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে যেমন দেশপ্রেম কি জিনিস, যেমন একটা জায়গায় আমি আপনাকে বলি, সে বলেছে যে 50 বছর ধুকে ধুকে বাঁচার চাইতে মানে 5 বছর এমন ভাবে বাঁচি যেন সেটা আমাদের দেশের মানুষের, সমাজের জীবনে যেন একটা ইম্প্যাক্ট করতে পারি। এবং সেখানে সে উদাহরণ টানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছর ছিলেন এবং তার শাসন ব্যবস্থা, তার ব্যক্তিত্ব, তার সততা, তার দর্শন, দেশের মানুষকে নিয়ে তার ভাবনা আজ পর্যন্ত সেটাকে মানুষকে কিন্তু উদ্বেলিত করে, তাদেরকে অনুপ্রাণিত করে তার পথ অনুসরণ করতে, কিন্তু আমরা কেউ করতে পারছি না তার মতো। সেকেন্ড পয়েন্টে যেটা বলো যে দেশপ্রেমের, বলে যে আমি ওইরকম একটা জীবন চাই যে আমি 50 বছর বাঁচতে চাই না, 100 বছর বাঁচতে চাই না, কিন্তু আমি অল্প কয়েকদিন বাঁচতে চাই এবং এটার একটা ইম্প্যাক্ট থাকবে। সেকেন্ড হচ্ছে উনি দেশপ্রেমের ব্যাপারে বলছে যে দেশপ্রেম যদি শিখতে হয় তাহলে খালেদা জিয়াকে দেখেন, তার কাছ থেকে শেখেন। কারণ উনি 2টা উদাহরণ উল্লেখ করেছে। একটা হলো খালেদা জিয়া, ওনাকে যখন 11-র সময় যখন উনাকে গ্রেপ্তার করা হলো, উনার বড় ছেলে জনাব তারেক রহমানের উপরে যে অত্যাচার করা হয়েছে এবং তাতে যে উনি অসুস্থ হয়ে উনি দাঁড়াতে পারছিলেন না, এবং এই অসুস্থ ছেলেকে দেখে এবং তাকে যে সমস্ত অফার দেওয়া হয়েছিল তারপরও তিনি কিন্তু
দেশের মানুষকে ছাড়েন নাই, দেশকে ছাড়েন নাই। সুতরাং যদি আমাদের কিছু শিখতে হয় তাহলে উনার কাছ থেকে শেখা উচিত দেশপ্রেম কি জিনিস। যিনি তার নিশ্চিত মৃত্যু জেনেও উনি কিন্তু দেশকে কখনো ছাড়ে নাই এবং দেশের বিদেশে গিয়ে এবং একটা শব্দ উচ্চারণ করে নাই সরকারের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে, যে তারা তাকে অনুমতি দিচ্ছিল না চিকিৎসার জন্য। তার পরিবারের সদস্যরা করেছে, কিন্তু উনি কিন্তু কোনো কোথাও উনার কিন্তু কোনো বক্তব্য শুনবেন না। এবং খালি তাই না, তারপরে হলো, তার পরের পার্টটা হলো আরো সাংঘাতিক। সেটা হলো ধৈর্য এবং প্রজ্ঞা। যে 5 আগস্টের পরে উনি এখন পর্যন্ত, এখন তা আল্লাহ জানে উনি আমাদের মধ্যে ফেরত আসবে কিনা, তবে আমাদের খুবই মানে আকাঙ্ক্ষা যে এই মানুষটা যদি থাকতো, উনি হয়তো এখন আমাদের জাতীয় ঐক্যের একটা প্রতীক থাকতো। কারণ এই মানুষটা যদি কোথাও দাঁড়িয়ে বা বসে যে কোনো জায়গার থেকে একটা কথা বলতো, পুরো জাতি কিন্তু তার কথায় কিন্তু মানে মেনে নিত। কারণ তার ভিতরে সেই মানে প্রজ্ঞা এবং দেশপ্রেম, যেটা আর মানে অ্যাটলিস্ট এই অবস্থায় বা এই গত 1.5 দশকে আমরা কারো ভিতরে এরকম দেখিনি। তো এই দুটো মানুষের কাছ থেকে কিন্তু সে তার শিক্ষা নিছে এবং সে চেষ্টা করছে তার মতো করে ইনসাফ কায়েমের জন্য। এবং সে যখন কথা বলে মনে হয় সাধারণ মানুষের কথা বলে। আমি আরেকটা এক্সাম্পল বলি, যে তার সহনশীলতা এবং তার যে পারসুয়েসিভনেস, যেটা মানে সে একটা কিছু অর্জন করার জন্য, যেমন উনি যখন ওই ঢাকা এলাকায় যখন সে নির্বাচন পরিচালনা মানে ক্যাম্পেইন করছিল একা একা ওই ভ্যান গাড়ির উপর চড়ে, সে আপনার জানেন যে ওই যে বাংলাদেশ ব্যাংক কলোনি, মতিঝিল কলোনি এলাকায় গেছে এবং 3 দিন গেছে, 3 দিনই তার উপর থেকে পানি ফেলে দিয়েছে। এটা যেই করুক, আমার কথা হচ্ছে যে সমাজে তো বিভিন্ন ধরনের মানুষ আছে, সবার যে বিচার ব্যবস্থা একরকম তা না। কিন্তু হাদি কি বলেছে, সে বলেছে যে আপনি যতবার আপনি পানি ফেলবেন আমি ততবার আসব, যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনি আঘাত করেন বা আমাকে আপনি গুলিবিদ্ধ করেন। আমি মনে করি এটা কোনো বাধাই না। তো এই যে তার সহনশীলতা এই সমস্তের প্রতি এবং কোনো কিছুর প্রতি উনি কিন্তু, তবে যখন উনি কোনো যুক্তি তর্কে যেতেন তখন কিন্তু তার যুক্তি তর্কগুলি এতই মানে প্রখর ছিল, যেহেতু সে তার্কিক ছিল, তার কাছে তথ্য প্রমাণ, এবং সে নিজেও একটা লাইব্রেরি চালাতো, সুতরাং সব তথ্য তার কাছে ছিল এবং সে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কিন্তু সবার সামনে উনি কাউকে কিন্তু ভয় করতো না। এটা হলো আরেকটা ব্যাপার, যে উনি সম্মান দিয়ে কথা বলতো, কিন্তু বলে যে যখন আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি কথা দিয়ে, আমি জবান দিয়ে আমি এটার প্রত্যুত্তর দিব, আমি কাউকে আঘাত করব না। তো এই ছিল তার, এবং এই ব্যাপারগুলি কিন্তু সাধারণ মানুষকে খুব টাচ করেছে। তো যার কারণে আজকে আমি দেখলাম যে সেটা হচ্ছে যে জানাজায়, আমি অবশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা শুনি নাই বা দেখিও নাই, আমরা শুধুমাত্র ফিল করি, তখন আমি ছিলাম না, ঢাকায় ছিলাম না, সুতরাং আমরা জানি যে ওইটা ছিল ইতিহাসের বৃহত্তম জানাজা। এবং আজকে যে আমি ঢল দেখলাম মানুষের, বোঝা যায় যে এখানে কোনো দল মত ইন্ডিভিজুয়াল না, কোনো দর্শন না, এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ তার মৃত্যুতে এতই শোকাহত যে তারা মনে করছে যে তাদের একজন চলে গেছে, যে কিনা সব শক্তি দিয়ে সবকিছুর বিরুদ্ধে যে হয়তোবা তাদের পক্ষে দাঁড়াতেন। এই ফিলিংস থেকে আসছে। এখন রিয়াকশনগুলি আমি বলি, এরকম একটা যখন ফিলিংস একটা মানুষ সমাজের মধ্যে যে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, তার হত্যার জন্য যে অপরাধী সে যদি মানে নির্বিঘ্নে পালিয়ে যায়, তাহলে সমস্ত মানুষের ক্ষোভ কিন্তু আসে, কিন্তু সবাই প্রকাশ করে না। কিন্তু কিছু মানুষ তো তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না এবং তারা মনে করে যে, অথবা তারা কোনো না কোনো কারণে তারা ভেবেছে যে এই সমস্ত প্রথম আলো বা ডেইলি স্টার হাদির বিরুদ্ধে যে জনমত বা তাকে উগ্রপন্থী টার্ম করার জন্য বা তাকে আখ্যায়িত করার জন্য যে এই দুটো পত্রিকা হয়তো বা দায়ী। আমি কিন্তু যেহেতু আমি পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার আমি দেখি না, সো আই ডোন্ট নো হোয়াট দে হ্যাভ রিয়েলি রিটেন দেয়ার। এখন এটা আর হাদি ছিল একটা কালচারাল মুভমেন্টের লিডার। কারণ সে একটা কথা আমি সেদিন শুনলাম যে সে বলছে যে দেখেন 47 সালের দেশভাগের পরে ভারতের যে চলচ্চিত্রকাররা তারা যতবার তারা সিনেমা তৈরি করেছে এই দেশভাগ নিয়ে, তারা ততবার দেখিয়েছে যে বাংলাদেশ থেকে লাখো লাখো হিন্দু তাদের জায়গা জমি ছেড়ে সবকিছু ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা একটা ছবি পাই না যেখানে ভারত থেকে যে মুসলমানরা তাদের সবকিছু হারিয়ে খুইয়ে যে চলে আসছে,
যে নিপীড়নের মুখে, এই ব্যাপারে কিন্তু কোনো চলচ্চিত্র আমরা দেখি নাই। কেন আমরা দেখি না? আমাদের কি উচিত ছিল না? আমাদের দেশে কি এই ধরনের চলচ্চিত্র নামা, তাহলে তো আমরা দুটো পিকচারই পেতাম, কিন্তু আমরা এখন একটা পিকচার দেখি, আর একটা পিকচার আমি দেখি না। তো এই যে ভাষাটা, এটা খুবই যৌক্তিক কথা, কিন্তু এটা আমাকেও এটা টাচ করেছে এই কথাটা। আসলে কথা তো ঠিক। আমরা যখনই এরকম দেশ বিভাগের যে দাঙ্গাগুলি দেখি, সেখানে কিন্তু আমরা শুধু দেখি যে হিন্দুদেরকে তারা বাংলাদেশ থেকে এরকম তল্পা নিয়ে সবকিছু ফেলে দিয়ে জীবনের ভয় চলে যাচ্ছে, কিন্তু ওপার থেকে যে হাজার হাজার লাখ লাখ লোক এসেছে, তারা কি সব জিনিসপত্র নিয়ে আসছে? তা তো আসে নাই। তারাও ঠিক ওইভাবেই এসছে, কিন্তু তাদের কোনো পিকচারাইজেশন নাই। তো এইটাই উনি এই বৈষম্যগুলো সে তুলে ধরেছিল। তো এইগুলো তার অ্যাকচুয়ালি মেসেজ। হাদির ক্ষোভের সাথে আপনার সংসদ ভবনের সম্পর্ক কি? হ্যাঁ, সংসদ ভবনের সম্পর্কটা আমি মনে করি যে সমাজে তো সবাইকে আপনি সহনশীল পাবেন না। একটা বড় একটা অংশ তারা অত্যন্ত আবেগী, এবং আবেগী মানে কি, এটা মানে আবেগের কোনো লিমিট নাই। তো এই লিমিটটা যখন তারা হারিয়ে ফেলে, তখন তো আর অ্যাকচুয়ালি রাষ্ট্রের কাজ ছিল এটা নিয়ন্ত্রণ করা। কিন্তু রাষ্ট্রের পক্ষে কতগুলি ব্যাপার আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি, তারা কিন্তু নিজেরাদের শুধরে গেছে, এই প্রমাণ তারা জনগণকে দেখাতে পারে নাই। এবং এটাই কারণ এই ক্ষোভের, যে রাষ্ট্রের প্রত্যেকটা, আমি এখানে একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমি আজকে একটা ইন্টারভিউতে শুনলাম যে জুলকারনাইন স্যার বলছে যে গত প্রায় ৩-৪ সপ্তাহ ধরে বাংলাদেশে এই ধরনের পলিটিক্যাল টার্গেট কিলিং হবে বলে এরকম একটা তথ্য নাকি গোয়েন্দা সংস্থারা পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গোয়েন্দা সংস্থা যখন এই সমস্ত খবর পায়, তাহলে তারা এটা দিয়ে করেটা কি? এবং তারা, আমি যতটুকু জানি, আমার কমন সেন্স বলে, সেটা হচ্ছে এই তথ্য পাক আর না পাক, যে সমস্ত আমি বলবো সেন্সেশনাল ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে এখন ডোমিনেট করছে, এটা তো একটা রাষ্ট্রের তার নিজের দায়িত্ব এই লোকগুলিকে সেভ করার জন্য। তো এই দায়িত্ব, এবং গোয়েন্দা সংস্থার যদি খবর পেয়েও থাকে, তাহলে তারা কি করলো? এটা কি ব্যর্থতা না? এই ব্যর্থতার দায় কে নেবে? এটা তো জনগণ নেবে না। তো এই জন্যই আমি মনে করি যে তাদের ক্ষোভের যে মেইন কারণ, রাষ্ট্র ব্যর্থ এবং রাজনীতি ব্যর্থ। কারণ রাজনৈতিক নেত্রীরা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের যে বিষয়টা, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন, এই যে একটা রাজনৈতিক একটা বিরাট প্ল্যাটফর্ম, এটা জাস্ট মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কারণে।